প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আপনারা সেই বিকাল থেকে অপেক্ষা করছেন এই মাঠে এবং আশেপাশে, কিন্তু আমরা যথাসময়ে উপস্থিত হতে পারি নাই। আর আসলে অফিসিয়াল বা সাংগঠনিক কোনো প্ল্যান নিয়ে এই সফরটি আমাদের ছিল না। আপনারা জানেন যে আজকে এই যে গণ অভ্যুত্থান, যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান এবং যে কোটা সংস্কার আন্দোলন 2018 সালে, এই কোটা সংস্কার আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং সেই আন্দোলনে আপনাদের এই নীলফামারী তথা উত্তরবঙ্গের বেশ কিছু কৃতি সন্তান যারা আমাদের সাথে থেকে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে এবং এই লড়াই করতে গিয়ে জেলে গিয়েছে, মামলার শিকার হয়েছে, বারবার হামলার শিকার হয়েছে। কিন্তু ছাত্র সমাজের যে বৈষম্যের বিরুদ্ধে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম, আমরা সেখান থেকে সরে আসি নাই। সেই আন্দোলনে আমাদের অন্যতম সিপাহসালার ছিল কুড়িগ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। তার পারিবারিক একটি অনুষ্ঠানে মূলত কুড়িগ্রামে গতকালকে আমরা এসেছিলাম। সেখান থেকে আজকে একদিন এই সফরকে বর্ধিত করে আপনাদের মাঝে আসা। প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের মাঝে আসার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা একটা ভালো প্রোগ্রাম আয়োজন করেছেন। সকালবেলাতেই আমরা রংপুরের গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে আরও একটি প্রোগ্রাম অংশ নিয়েছি। স্বাভাবিকভাবেই প্রোগ্রামগুলো নির্ধারিত না থাকায় একটু সময় এদিক সেদিক হয়েছে, অনেকে বিরক্ত হয়েছেন, তার জন্য আবারও দুঃখ প্রকাশ করছি। যেহেতু আপনাদের সামনে এসেছি এবং গণ অধিকার পরিষদের মতো একটি উদীয়মান রাজনৈতিক দলের নেতৃত্বে আছি, সুতরাং গণ অধিকার পরিষদ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। বাংলাদেশের গত 16 বছরের আওয়ামী দুঃশাসন আপনারা দেখেছেন। আওয়ামী ফাঁসিবাদের জাতাকলে সারা দেশের ন্যায় এই নীলফামারীর জলঢাকা, ডিমলা, অন্যান্য উপজেলাও যারা ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতি করেছে তারা খুব ভালো করেই জানে তাদের জন্য দিনটি কেমন ছিল। এই এলাকারই তো কত মানুষ শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার কারণে হামলা, মামলা, জেল, জুলুম, গুম, ক্রসফায়ার, এমন কোন নির্যাতন নিপীড়ন নাই যার শিকার হয় নাই। মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বের হচ্ছিলাম, তখন একজন পুলিশ সদস্য ভাই বলল, ভাই ওসি সাহেব আপনার সাথে দেখা করবে। আমরা কথা বললাম, উনি সৌজন্য বিনিময় করলেন। তো আন্তরিকতা ভালো লাগলো। স্বাভাবিকভাবেই আমরা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে। শিক্ষার্থীরা ভোট দিয়ে ভিপি বানিয়েছে, তাদের নেতা বানিয়েছে। কাজে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে যারা প্রজাতন্ত্রের কর্মচারী তাদের কাছ থেকে তো একটা সৌহার্দ্য, সম্প্রীতি, সম্মান আমরা আশা করতে পারি। কিন্তু আমার কাছে আমার মনে পড়ছিল যে গত 16 বছরে অনেক জায়গায় আমরা এরকম প্রোগ্রাম করতে গেছি, পুলিশ এসে বলছে প্রোগ্রাম করা যাবে না, এই এলাকায় প্রোগ্রাম করা যাবে না। ভিন্ন মাছেরা বিএনপি, জামাত, গণ অধিকার ছোটখাটো একটা মিছিল প্রোগ্রাম করলো, কি নাম দিত যে তারা জঙ্গিবাদী কার্যক্রম করবে, তারা নাশকতা করবে, সহিংসতা করবে, ধরে নিয়ে এই মামলা। এই ঘটনা ঘটেছে না, অহরহ ঘটেছে। কিন্তু আজকে সেই পুলিশের চিত্র উল্টা। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এটা সম্ভব কারা করেছে? আপনারা করেছেন, আমরা করেছি, আমরা সবাই মিলে করেছি। পুলিশ জনগণের বন্ধু। পুলিশের এসপি, ওসি, ইউনো, ডিসি, তাদের বেতন হয় আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়।
তাদেরকে বলা হয় প্রজাতন্ত্রের কর্মচারী। তারা জনগণের সেবায় কাজ করবে, জনগণের সুখ দুঃখে পাশে থাকবে। কিন্তু গত 16 বছরে এই প্রশাসনকে দলীয়করণ করে এমন প্রশাসনে পরিণত করেছে, এটি ছিল আওয়ামী প্রশাসন, বাকিদের জন্য ছিল আতঙ্কের প্রশাসন। তো আজকে এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, আমরা সেখানে বলছি পুলিশ কিংবা প্রশাসনে কোনো রাজনৈতিক দলীয়করণ চলবে না। পুলিশ এবং প্রশাসন চলবে দক্ষতা, পেশাদারিত্বের ভিত্তিতে। জনগণের প্রতি কমিটেড থেকে তারা কাজ করবে। সেই জনগণ বিপদে পড়ে তাদের কাছে প্রতিকারের জন্য গেলে কে বিএনপি করে, কে জামাত করে, কে গণ অধিকার পরিষদ করে, কে কোন দল করে, সেটা দেখবে না। তারা দেখবে তারা বাংলাদেশের নাগরিক এবং যে অঞ্চলের প্রশাসন সেই অঞ্চলের উনি ব্যক্তি এবং লোক। এইরকমের একটা জনবান্ধব প্রশাসন আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে চাই। এটি হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ আমাদের প্রত্যাশা। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য লড়াই। আজকে নীলফামারী তথা বৃহত্তর উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেডিকেল কিংবা চিকিৎসা প্রতিষ্ঠান হচ্ছে রংপুর হসপিটাল বিভাগীয় পর্যায়ে। এই যে একটা বিভাগের হসপিটাল, আপনারা কি বলতে পারবেন যে এইখানে গিয়ে আপনারা পরিপূর্ণ চিকিৎসা সেবা পান? আপনাদেরকে আবার ছুটতে হয় ঢাকায়। বাংলাদেশের বর্তমানে 8টা বিভাগ, তো এই 8টা বিভাগ কিংবা আরো প্রস্তাবিত বিভাগ সহ মোট 10টা বিভাগ হবে। এই 10টা বিভাগে যদি 10টা ভালো মেডিকেল কলেজ এবং ওই বিভাগের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য 10টা ভালো প্রতিষ্ঠান না থাকে, এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে? আমরা স্বাস্থ্যমন্ত্রী মানে উপদেষ্টা এবং মন্ত্রী পদমর্যাদা একই, আরেকজন আছেন বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। দুইজনের সাথে ব্যক্তিগত আলাপে বলেছিলাম আপনি একটা কাজ করেন, 10টা বিভাগে 10টা ভালো হাসপাতাল সহ মেডিকেল করেন। সেখানে প্রয়োজনে এখন অল্প সময় যদি 100 কোটি টাকা করে বরাদ্দ দেয়া লাগে, 10টা মেডিকেলের জন্য কত টাকা লাগবে? 1000 কোটি টাকা। তো এই 1000 কোটি টাকা রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু না। 7 লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে গতবারও। এইবারের সম্ভাব্য বাজেট হবে 8 লক্ষ কোটি টাকা। কিন্তু তো 1000 কোটি টাকা কিচ্ছু না। বাংলাদেশের এমন অনেক সিসকে নেতা ছিল আওয়ামী লীগের আমলে যে একাই 20-30 হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। তাহলে 18 কোটি মানুষের চিকিৎসা সেবার জন্য 10টা বিভাগে যদি আমরা 1000 কোটি টাকা বরাদ্দ দেই, এটা মামুলি ব্যাপার। বললাম যে এক সালমান এফ রহমান, যাকে পত্র পত্রিকায় অনেক মানুষ দরবেশ বলে আখ্যায়িত করেছিল, সেই দরবেশই প্রায় 50,000 কোটি টাকা গায়েব করে নিয়ে গেছেন। পিকে হালদার নামে একজন আপনার ব্যাংকার ইন্ডিয়া পালাই গেছে, একাই 10,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। তাহলে 10টা বিভাগে তো আপনার 100 কোটি টাকা প্রত্যাশা ছোট ব্যাপার। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, সে বাংলাদেশের মতো একটা দারিদ্র্যপীড়িত গ্রামীণ জনগোষ্ঠী, তাদের চিকিৎসা সেবার জন্য কেন সবাইকে শহরে ছুটতে হবে? কারণ যে এই বিভাগীয় পর্যায়ে 50 বছরে তো সেই মানের একটা প্রতিষ্ঠান, বিভাগীয় পর্যায়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে নাই। অথচ প্রত্যেকটা বিভাগ থেকে তো এই 50 বছরে অন্তত এভারেজ 50 জন তো মন্ত্রী হয়েছে প্রায়। কিন্তু এই বিষয়ে তাদের খেয়াল নাই, কারণ তাদের ঠান্ডা লাগলে, জ্বর কাশি হলে তারা চিকিৎসা নেয় সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। সুতরাং আপনি চিকিৎসা পান বা না পান, রংপুর মেডিকেল কলেজ কিংবা এই নীলফামারী জেলা হসপিটালে এক্স-রে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কিনা, আপনার অন্যান্য অপারেশন করার মতো যন্ত্রপাতি আছে কিনা, ওইটা দিয়ে তাদের তো খুব বেশি দরকার নেই। তাদের ছেলে মেয়ে, বহুবার আত্মীয় স্বজন, তারা তো এইখানে চিকিৎসা নেয় না। এমনকি এখন নেয়, এখন নিবে কিনা আমি জানি না। শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নাই। এই দেশের যে আমলাতন্ত্র, কলুষিত আমলাতন্ত্র,
যে আমলাতন্ত্র রাজনীতিবিদদেরকেও কলুষিত করেছে। এই যে জেলা পর্যায়ের এসপি এবং ডিসি সাহেবরা, তারা কি জেলা হসপিটালে চিকিৎসা নেন? তাহলে জেলা পর্যায়ের যে হসপিটাল, সেটার মান উন্নয়ন কিভাবে হবে? তো আমরা এই জন্য বলছি যে শুধু বিভাগ না, জেলা পর্যায়ের হসপিটালগুলোকে আধুনিকায়ন করে সব ধরনের চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞদেরকে জেলায় পদায়ন করতে হবে। আজকে এই যে পেশাজীবীদের মধ্যে রাজনীতি, ডাক্তাররা রাজনীতি করে। আচ্ছা, আপনারা বলেন, ডাক্তার সে সরকারি চাকরিতে জয়েন করছে, সরকারি চাকরিজীবীরা সরাসরি রাজনীতি করতে পারে না, কিন্তু বিএনপি পন্থী ডাক্তাররা করে ড্যাব, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আওয়ামী পন্থী ডাক্তাররা করে সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জামাতপন্থী ডাক্তাররা করে এনডিএফ, সম্ভবত ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বা এরকমের একটা নাম। কেন করে? ডাক্তারদের রাজনীতি করার তো টাইম থাকার কথা না। বাংলাদেশের ডাক্তাররা নাকি রোগী প্রতি, একজন রোগীকে সময় দেয় মাত্র 18 সেকেন্ড, তাহলে সে রাজনীতি করবে কখন? তারপরেও তারা বিএনপির নামে আছে, জামাতের নামে আছে, আওয়ামী লীগের নামে আছে। কারণ ভালো জায়গায় পদায়ন, বদলি, সুযোগ সুবিধা নেওয়া। একইভাবে শিক্ষকরা, কেউ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনাধারী শিক্ষক ফোরাম, আওয়ামীপন্থী, নীল, সাদা, এরকম বিভিন্ন নামে শিক্ষকদের সংগঠন আছে। শুধুমাত্র তারা রাজনীতি করে কেন? ভালো জায়গায় পদায়ন, সুবিধা নেওয়া। এই কারণে প্রকৃত অর্থে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেশাজীবীদেরকে যদি রাজনীতির বাইরে রাখা যায়, এই দেশের চেহারা বদলে যাবে। শিক্ষকদের কাছে বিএনপির নেতার সন্তান কিংবা জামাতের সন্তান, আওয়ামী লীগের বলেন, যা রাজনৈতিক দল, সকলের কাছেই তারা শিক্ষক। শিক্ষকের কোনো রং থাকা উচিত না। শিক্ষক থাকবে সবার উঁচু মর্যাদা, অনন্য উচ্চতায়। আমরা সেই শিক্ষকদেরকে দেখতে চাই। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা। শিক্ষকরা, প্রাইমারি স্কুলের শিক্ষকরা অনেকে বেতন পায় সম্ভবত 11তম গ্রেডে, মানে শিক্ষকরা 2য় শ্রেণী না 3য় শ্রেণীর বেতন পায়। আমরা বলছি যে যেই শিক্ষকরা জাতি গড়ার কারিগর, সমাজ গড়বে, জাতি গড়বে, সেই শিক্ষকরা কেন 2য় 3য় শ্রেণীর চাকরি করবে? শিক্ষকরা 1ম শ্রেণীর চাকরি করবে এবং শিক্ষকদের বেতন হবে সবার চেয়ে উপরে। তখন শিক্ষকরা আদর্শ শিক্ষক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। কারণ আজকে আমার মতো রাজনীতিবিদ বলেন, আপনার মতো ব্যবসায়ী বলেন, আর্মি অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন, বানায় কে? শিক্ষক। শুধু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা বলছি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। বেতন সহ শিক্ষকরা যেন সমাজে মাথা উঁচু করে বাস করতে পারে, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা, কর্মচারীরা যেন রাজনীতির পেছনে না ছুটে তাদেরও বেতন বাড়িয়ে দেন, কিন্তু কোন সরকারি অফিস যেন ঘুষ এবং দুর্নীতি না চলে। শেখ হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু সরকারি অফিস আদালতের দুর্নীতি বন্ধ হয়েছে? সব পাল্টাইছে। এখনো সব উপর দিয়ে নিচ দিয়ে সব দিন দরবার চলে। এটা যদি চলতে থাকে তাহলে এই যে 2 সহস্রাধিক ছাত্র, যুবক, তরুণরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, নিজের জীবন বিপন্ন করেছে, আমরা যে জেলে গিয়েছি, নির্যাতিত হয়েছি, যে আমরা একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই, তাহলে সেই বাংলাদেশ কেমনে হবে? 5ই আগস্টের পূর্বে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি, জামাত, গণ অধিকার, ইসলামী আন্দোলন, বামডান, বিভিন্ন রাজনৈতিক দল সবাই এক বিন্দুতে মিলিত হয়েছে। শেখ হাসিনার পতন ঘটাতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আজকে শেখ হাসিনার পতন হয়েছে, এখন বিএনপি বিএনপির লাইনে, জামাত জামাতের লাইনে, গণ অধিকার পরিষদ গণ অধিকারের লাইনে নিজেদের মধ্যে অনেক জায়গায় মুখোমুখি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য শুভ লক্ষণ না, এটা একটা অশুভ লক্ষণ। এই আন্দোলনের অংশীজনেরা যদি মুখোমুখি হয়, এটা একটা অশুভ লক্ষণ। কারণ আন্দোলনদের অংশীজন, গণ অভ্যুত্থানের শরিক দলসমূহ, তারা যদি মুখোমুখি হয়, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটবে। আওয়ামী লীগ মাথা চাড়া দিবে,
বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা থাকে, সমাজে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ থাকে না, নৈরাজ্য চলে, সেই নৈরাজ্য থেকে আরো বিশৃঙ্খলা তৈরি হয়। তাই আমাদের গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে, সারা দেশের নেতা কর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, এই আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার, দলমত নির্বিশেষে সকলের সরকার, এই সরকারের সফলতার উপরে নির্ভর করে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, এই সরকারের ব্যর্থতার উপরে নির্ভর করবে আগামী এই জাতির ভবিষ্যৎ। কাজে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে সফল করতে হলে প্রশাসনকে শক্তিশালী করতে হবে। প্রশাসনকে আপনারা সবাই সহযোগিতা করবেন, কিন্তু কিছু কিছু জায়গায় প্রশাসনের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই যে তারা আগের মতো কেউ আওয়ামী লীগ নিয়ে চলছে, এখন আবার কোন কোন দলের প্রতি প্রীতি দেখাইয়া সেই দলকে নিয়ে আবার খাতিল করে অন্যদেরকে এক্সক্লুড করে, অন্যদেরকে তোয়াক্কা না করে একটা দলীয় ভূমিকায় আবার অবতীর্ণ হতে চায়। সেসব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, প্রশাসনে যারা দলবাজি করবেন তারা চাকরি ছেড়ে রাজনীতি করুন, প্রশাসনে কোনো দলবাজি চলবে না। এবং এই বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে বলবো, শেখ হাসিনা চলে গিয়েছে, আওয়ামী লীগ চুপচাপ আছে, তার মানে এটা না আওয়ামী লীগ হাওয়া হয়ে গিয়েছে। এই যে 16 বছরে প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষকে তারা কোটিপতি বানিয়েছে, অবৈধভাবে সুযোগ সুবিধা দিয়ে এক একজনকে অনেক টাকা পয়সার সম্পদের মালিক বানিয়েছে। টাকা পয়সা দিয়ে এদেশে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায়, এইটা আমরা চাই না, কিন্তু এটা বাস্তব। সুতরাং আজকে এই গণ অভ্যুত্থানকারী দল সমূহের বিভক্তি এবং বিভাজন আওয়ামী লীগকে শক্তি যোগাবে। এই পরিস্থিতির পরে যেখানে এখনো রাজপথ থেকে শহীদের রক্তের দাগ শুকায় নাই, হাসপাতাল থেকে মানুষের আহাজারি বন্ধ হয় নাই, এখনো কারো স্ত্রীর চোখ দিয়ে পানি ঝরছে, বাবা মা তার সন্তানের জন্য কান্না করছে, এই পরিস্থিতির মধ্যেও আওয়ামী ফ্যাসিবাদের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি। আজকে নাকি হরতাল ডেকেছে, মাঝে মাঝে এই তারা আওয়াজ দেয়, ফাঁকা আওয়াজ। সেজন্য আমরা বলছি যে আওয়ামী লীগ বিভিন্ন দল, বিএনপি জামাত গণ অধিকার ইসলামী আন্দোলন মুখ যারাই আছেন, যার যার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। 75-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে 96 21 বছর পরে ক্ষমতা এসেছিল, এসে কি প্ল্যান পরিকল্পনা করেছিল আপনারা দেখেছেন। ভারতের সহযোগিতায় 2008 সালে আরেকটি নীল নকশা নিয়ে ক্ষমতা এসে এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে এই দেশকে একটা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল, যার ফলেই কাঁটাতারে ফেলানিরা ঝুলেছিল, সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়েছিল, আমরা নিজ দেশে পরাধীন হয়েছিলাম। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কাজে আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে আর মাথা চাড়া দিতে দেওয়া যাবে না। যে আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি শক্তির উপরে নির্ভর করে, বিদেশি শক্তির সহযোগিতায় এদেশে গণহত্যা চালিয়ে মায়ের বুক খালি করে স্ত্রীকে বিধবা করে ক্ষমতায় থাকতে চেয়েছে, সেই শেখ হাসিনা নরঘাতকে পরিণত করেছে, সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার এই দেশের রাজনীতিতে কবর রচিত হয়েছে। তাদের রাজনীতি দেশে আর হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা যদি দল ভারী করার জন্য, বেশি শক্তি দেখানোর জন্য আওয়ামী লীগকে টানি,
এদেশের মানুষ আমাদেরকে ক্ষমা করবে না। এইখানে যারা বক্তব্য দূর দূরান্ত থেকে শুনছেন, এই মাঠে যারা উপস্থিত আছেন, তাদের প্রতি আমার আহ্বান, সবাই গণ অধিকার পরিষদ করবেন এইটা তো বাস্তব না, সবাই ট্রাক প্রতীকে ভোট দেবেন এইটাও না। দল মতের পার্থক্য থাকবে, কিন্তু ভালো রাজনীতি যারা করে, ভালো নেতৃত্ব যারা দেয়, এলাকার মানুষের কল্যাণের কথা যারা ভাবে, তাদের পাশে থাকবেন। সে যেই দলের হোক, ভালো মানুষকে নেতৃত্বে বসাতে হবে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য। বিএনপিতে ভালো মানুষ আছে, জামাতে আছে, গণ অধিকার পরিষদে আছে, কারণ গণ অধিকার পরিষদ একটা উদীয়মান রাজনৈতিক দল। এই দল সরকারি পৃষ্ঠপোষকতায়, গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তৈরি হয় নাই। একটা প্রতিকূল সময়ে রাজপথের ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে, তরুণদের রক্তদানের মধ্যে দিয়ে এই দল তৈরি হয়েছে। গণ অধিকার পরিষদের নেতারা যদি চাইতো, জাতীয় পার্টির চেয়েও আওয়ামী লীগ থেকে ভালো সুযোগ সুবিধা নিয়ে রাজনীতি করতে পারত। আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে গত 16 বছরের রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক দলগুলো করেছে। বিএনপি, জামাত সহ সবাই রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে? শেখ হাসিনার পতন ঘটাইতে কিন্তু পারে নাই। বরঞ্চ শেখ হাসিনা গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে প্রশাসনকে রক্ষী বাহিনীতে পরিণত করে ঠিকই ক্ষমতায় ছিল। কিন্তু 2018 সালে আমরা যখন এই কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা শেখ হাসিনাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম, ছাত্রদের দাবির কাছে মাথা নত করেছিলাম। 2018 সালের ফেব্রুয়ারিতে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস, আর এই কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম 8.5 মাস। কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত হামলা, মামলা, হুমকির মুখেও কিন্তু মাঠ থেকে উঠে যায় নাই। এই ধারাবাহিক আন্দোলন তরুণদেরকে প্রেরণা জুগিয়েছে, তরুণদেরকে সাহস জুগিয়েছে। এবং আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য 2021 সালে এই গণ অধিকার পরিষদের আমরা ঘোষণা দেই। এবং আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে আছে, কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে সারা দেশে, আপনারা যদি তাদের পরিচয় খুঁজেন, অধিকাংশ নেতৃবৃন্দরই রাজনৈতিক হাতেখড়ি হয়েছে এই গণ অধিকার পরিষদে। এই আপনাদের ভাইদের মাধ্যমে, এই যে আমাদের সার্থকতা, এই যে রাজনীতির সফলতা, আমরা মাত্র 7-8 বছরের রাজনীতিতে আমাদের শিষ্য, আমাদের সহকর্মী, আমাদের অনুজরা মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছে, রাষ্ট্র পরিচালনা করছে। আপনারা জানেন যুব ক্রীড়া মন্ত্রী এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 কমিটির নেতা। সর্বশেষ সম্মেলনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যখন আমাদের উপরে হামলা করছিল, বাধা দিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে 7 ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছিলাম 2024 হবে শেখ হাসিনার পতনের বছর, এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বেই সেই পতন হবে হয়েছে। রিমান্ডের মধ্যেও 1 আগস্ট আদালতের পিজন ভ্যান থেকে বলেছিলাম 90% সরকার পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। পতন হয়েছে, কথার সাথে মিলছে। আজকে আরেকটা ভবিষ্যৎবাণী এখান থেকে করে গেলাম, মাগরিবের নামাজের পরে নামাজ আদায় করে এই মঞ্চ থেকে, আগামীতে সরকার হবে তরুণদের নেতৃত্বে সরকার। প্রথাগত এবং গতানুগতিক রাজনীতির বাইরে আগামী রাজনীতিতে তরুণদের নেতৃত্বে নতুন মেরুকরণ হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। এই পুরানো জঞ্জাল পরিষ্কার করার জন্য, এই ব্যর্থতার রাজনীতি মুছে নতুন রাজনীতির ফুল ফোটাতে এই বিপ্লবী, এই সাহসী দেশপ্রেমিক তরুণদেরকে এগিয়ে আসতে হবে।
তরুণদের পিছু টান নাই, তরুণদের লোভ নাই, লালসা নাই, তারা কাজের জন্য উন্মাদ, তারা উন্মাদের মতো কাজ করে মানুষের কল্যাণের কথা ভাবে। এইখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা কর্মী কয়েকবার আমাকে ফোন দিয়েছিল, ভাই ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম করতে এসে হামলার শিকার হয়েছি, খারাপ লাগতো, কষ্ট পেতাম। কোন অভাগা দেশে বাস করি, একটা সংগঠন করার কারণে এই যে উদার, রাকিব, তারপরে নুরুন্নবী, আব্দুর রাজ্জাক, স্বপন আর অনেকে আছে, হাত ভেঙে দিছে, ভাই ছবি পাঠাইছে, গালের এখান দিয়ে আঁচড় লেগেছে, রক্ত ঝরিয়েছে। আল্লাহর কাছে যদি আমরা মুসলমান মোনাজাতে একটা কথা বলেছে, আল্লাহ এই জালিমদের তুমি নির্মম নিষ্ঠুর পতন দাও। অসংখ্য বক্তব্য ইউটিউবে যান, ফেসবুকে যান, পাবেন। শ্রীলঙ্কাতে যখন রাজাপাকসের পতনের জন্য জনগণ শ্রীলঙ্কার রাজভবন দখল করেছিল, তখন এই দেশের জনগণের উপরে, জনগণের উদ্দেশ্যে আমরা আহ্বান জানিয়েছিলাম শ্রীলঙ্কার মতো গণভবন দখল করার জন্য প্রস্তুতি নেন। বারবার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলাম বড় নেতারা দেশ ছেড়ে পালাবে, হেরা টাকা পয়সা দেশের বাইরে রাখছে, আপনাদের দেশে থাকতে হবে। আজকে বিএনপির উপরে, জামাতের উপরে, গণ অধিকার পরিষদের উপরে বিরোধী দল করার কারণে এই যে হামলা মামলা চালাচ্ছেন, এমন সময় আসবে কোন নেতাকে পাবেন না নিজেকে রক্ষা করার জন্য। মিলেছে, মিলেছে। আজকে আমাদের পরিষ্কার কথা, আমরা কোনো রাজনৈতিক বিভাজন চাই না, আমাদের কোনো রাজনৈতিক কারোর প্রতি বিদ্বেষ নাই, কিন্তু একটা জায়গায় আমরা কমিটেড, গতানুগতিক এবং পুরানো রাজনীতি দিয়ে নতুন বন্দোবস্ত হবে না। এই আন্দোলনের আগে নেতৃবৃন্দের পরিষ্কার ঘোষণা ছিল পুরানো রাজনৈতিক ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে তরুণদের নেতৃত্বে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব, যেখানে ভিন্ন মতের রাজনীতি করার কারণে মানুষকে হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না, অন্যায়ের শিকার হতে হবে না, অবিচারের শিকার হতে হবে না। কাজে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় মানুষকে নিয়ে রাজনৈতিক নতুন বন্দোবস্ত করে তোলা। রাজনৈতিক নতুন বন্দোবস্ত কি? অতীতে যারা সরকার চালিয়েছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, আমার বয়স অল্প, 32-33 বছর, কিন্তু আমার চেয়ে দ্বিগুণ বয়সের লোক এইখানে আছেন। কাজে আমার চেয়ে আপনারা বেশি দেখেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, অতীতে যারা সরকার চালিয়েছে তারা কি সবাই দুধে ধোয়া তুলসী পাতা ছিল? যেই যায় লঙ্কা সেই হয় রাবণ। যেই ক্ষমতা পায় সেই ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করে, প্রভাব আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। তাই আমরা বলেছিলাম বাংলাদেশে আগামীতে এমন নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে হবে, কোন রাজনৈতিক দল কিংবা যারা সরকার গঠন করবে নির্বাচনে যেন তারা কোনোভাবেই হস্তক্ষেপ করতে না পারে। সাধারণ মানুষের ভোট প্রদানে তারা যেন কোনোভাবেই বাধার সৃষ্টি করতে না পারে। সাধারণ মানুষের যাকে ভালো লাগে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে, সেই ধরনের একটা ভোট ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা আমরা দেখতে চাই। এটা ঠিক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেটাতে ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মানে এই গণঅভ্যুত্থানের পরে একটি সর্বদলীয় সরকার হবে, যেখানে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দলসমূহের প্রতিনিধি থাকবে। কিন্তু দুঃখজনক, ইউনূস স্যার রাজনীতিবিদদেরকে, অবশ্য কোনো কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল যে না, রাজনৈতিক সরকারের দরকার নাই, আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দেন। কারণ হয়তো তারা মনে করেছে দ্রুত নির্বাচন দিলে আমরা ক্ষমতায় চলে আসতেছি, কাজী ক্ষমতার ভাগ আর কাউকে দেওয়ার দরকার কি। কিন্তু দেশের যে সংকট, এই সংকট মোকাবিলায় এই দেশের জন্য, জাতির জন্য, এই দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার। জাতীয় সরকার মানে সব দলের প্রতিনিধি, আন্দোলনকারী দল সমেত। তাহলে আজকের দেশের যে সংকট, এই সংকট তৈরি হতো না। আপনারা দেখতে পাচ্ছেন হাসিনার পতনের পরে আমাদের প্রতিবেশী দুষ্ট রাষ্ট্র ভারত আমাদের প্রতি
বন্ধুসুলভ আচরণ করছে না, তারা অসহিষ্ণু আচরণ করছে, সীমান্তে উস্কানি দিচ্ছে, কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, কোথাও কোথাও শূন্য রেখার মধ্যে ঢুকে যাচ্ছে, কোথাও কোথাও আমাদের বিজেপির সাথে এলাকাবাসীর সাথে সংঘাতকে উস্কে দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবেই একটা বহুল প্রচারিত প্রবাদ আছে, বলে যে নগর পুরিলে দেবালয়ে রক্ষা হয় না। মানে শহরে আর সেই শহরে যদি একটা তীর্থ স্থান থাকে, কাজী ভারত যদি আগুন নিয়ে খেলে যে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, বাংলাদেশ অস্থিরতা তৈরি করবে, ভারতকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের সেভেন সিস্টার্সও কিন্তু স্থির থাকবে না। আপনারা আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করবেন, আমরা আপনাদের প্রতি বন্ধুসুলভ আচরণ দেখাবো। আপনারা মহব্বত করবেন, আমরাও মহব্বত দেখাবো। সীমান্তের উত্তেজনা বন্ধ করবেন। আজকে বাংলাদেশে ভারতীয় সোয়ার এবং এজেন্টের অভাব নাই। ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত থেকে তাবলিগ পর্যন্ত এমন কোন জায়গা নাই। আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলেও গত 53 বছরে আমরা ভারতের আধিপত্য এবং আগ্রাসন থেকে